রিপাবলিক বাংলা, বাংলার খবরকে নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা। আজ শুরুতেই নজর রাখবো তৃণমূলের ইস্তাহারে, যে ইস্তাহারে কার্যত ফাঁকা আওয়াজ। আমি সব করে দিয়েছি, এখানেও হাম্বরাইও রয়েছে, আর সেই হাম্বরাইয়ের পাশাপাশি রয়েছে 10 প্রতিশ্রুতি। সব করে দিয়েছেন, অথচ আবার প্রতিশ্রুতি কেন দিতে হচ্ছে? না, এর কোনো উত্তর নেই, শুধু রয়েছে গাল ভরা প্রতিশ্রুতির বন্যা। প্রতিশ্রুতি নাকি প্রতারণার জন্য প্রতিশ্রুতি? তৃণমূলের নির্বাচনে ইস্তাহার প্রকাশ, তবে নির্বাচনে ইস্তাহারে নেই কোনো নতুন ঘোষণা। আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিজ্ঞা, আমরা যেটা বলি সেটা আমরা করে দেখাই, অলরেডি করেছি। বাকি আর কিছু বাংলার ডেভেলপমেন্ট আছে বলে আমার মনে হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোথাও গিয়ে যদি ক্ষমতায় আসেন তাহলে দুয়ারে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। এবার আমরা দুয়ারে চিকিৎসা করব। প্রতি বছর প্রতি ব্লকে প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে। দুয়ারে স্বাস্থ্য, সুস্বাস্থ্যের অধিকার বাংলার সবার। এত গাল ভরা প্রতিশ্রুতি দিয়েও কি আদতে কোনো লাভ রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ এর আগে গোটা বাংলা দেখেছে শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি, আদতে কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নির্বাচনে ইস্তাহারে তিনি বলছেন যে বাংলায় নাকি সব কাজ হয়ে গিয়েছে। বিভিন্ন জেলা হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই। জেলা হসপিটালের একমাত্র কাজ হচ্ছে কলকাতায় সরকারি হসপিটালগুলোতে পেশেন্ট পাঠিয়ে দেওয়া। প্রচুর ভেন্ডার যারা ওষুধ দিয়েছিলেন তারা এখনো পর্যন্ত পয়সা পাননি। ফেয়ার প্রাইস মেডিসিন শপে যে ওষুধ পাওয়া যায় তা অত্যন্ত নিম্নমানের। আদতে কোন কাজ হয়েছে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তার প্রচারের প্রথম দিন, এবং প্রথম দিনই তৃণমূলে ঘর ভাঙল। তৃণমূলের পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, বর্তমান উপপ্রধান সহ আরো অনেকে, তারা জোড়া ফুল ছেড়ে চলে এলেন পদ্ম ফুলে। শুভেন্দু অধিকারী নির্বাচন লড়তে যাওয়ার আগেই তৃণমূল শিবিরে ভাঙন। গ্রামে আজকে প্রার্থীপদ ঘোষণার পর প্রথম এলেন শুভেন্দু অধিকারী, এবং তারপর কিন্তু বিভিন্ন জায়গায় তার স্ট্র্যাটেজি মিটিং এবং তার পাশাপাশি যে তাদের সমর্থকদের যে সঙ্গে যে আলাপ আলোচনা সেই পর্ব কিন্তু চললো। এবং তার পাশাপাশি তাকে বয়াল থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে কিন্তু বেশ কিছু তৃণমূল থেকে বেশ কয়েকজন সদস্য তারাও যেমন জয়েন করলো, তার পাশাপাশি যারা বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেছিল তাদের মধ্যেও কিন্তু কয়েকজন আজকে জয়েন করলেন বিজেপিতে। এবং তারপরেই কিন্তু একবারে যারা নন্দীগ্রামের বিধানসভার কোর কমিটির সদস্যরা রয়েছে তাদেরকে নিয়ে একাধিক বৈঠক, এবং সেই বৈঠকে স্ট্র্যাটেজি নির্ধারণের পর কিন্তু আগামীকাল ফের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তার দ্বিতীয় কেন্দ্র অর্থাৎ ভবানীপুর, সেখানে কিন্তু তিনি প্রচার করবেন। এবং তারপর ফের কিন্তু কালকে পূর্ব মেদিনীপুরেও তার প্রচার রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু যে প্রচার পর্ব, সেই প্রচার পর্ব শেষে নন্দীগ্রামের যে স্ট্র্যাটেজি বৈঠক, সেই স্ট্র্যাটেজি বৈঠকও কিন্তু সম্পন্ন হয়েছে। এবং সেখান থেকেই মূলত দলীয় যারা নেতৃত্ব তাদেরকে যার নির্দেশ বা বার্তা, সেই বার্তা কিন্তু ইতিমধ্যেই দিয়েছেন। রবিবার থেকে শহীদ পরিবারদেরকে নিয়ে শহীদ যে মনুমেন্ট রয়েছে সেখানে তারা সম্মান জানিয়ে তারপর কিন্তু আসলে যে প্রচার পর্ব, সেই প্রচার পর্ব শুরু করবেন। গ্রামে 132 ফিট উঁচু শহীদ মিনার আছে, শহীদ মিনারেও প্রণাম করে আমি কাজ শুরু করি। রবিবার দিন আমি ওই দুপুরের দিকে, কারণ সকালে আমি একটা অঞ্চলে থাকবো। ওই 21 জন জেল খেটেছে 9 মাস করে, তাদের বাড়িতে আমার একটা যাওয়ার কথা আছে বয়ালে। তারপরে আমি ওই শহীদ মিনারে এসে প্রণাম করব, করে আমি ওখান থেকে যাত্রা শুরু করব। পার্থসারথী রায়ের সঙ্গে অর্ণব মেম্বারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। এবার নজর রাখবো আরজিকর হাসপাতালে এক মর্মান্তিক ঘটনার দিকে। লিফট মেরামত হচ্ছিল, অথচ সেই লিফটটি চালু রেখেছিল কর্তৃপক্ষ, যার মধ্যে আজ মৃত্যু হয় এক ব্যক্তির। ভয়ঙ্কর পরিস্থিতি। আরজিকর কর্তৃপক্ষ, হাসপাতাল কর্তৃপক্ষ, তারা কেন চালু রেখেছিল সেই লিফট? মরণ ফাঁদ বানানোর জন্য? প্রশ্ন তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা।
আরজি কর হাসপাতালে সেই ট্রমা কেয়ারেই কিন্তু আজকে যে লিফট রয়েছে সেই ট্রমা কেয়ার সেন্টারে লিফটে আটকেই কিন্তু মৃত্যু হয় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে যেমনটাই যে চিকিৎসার জন্য তিনি কিন্তু তার ছেলে এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে এই ট্রমা কেয়ার সেন্টারে এসেছিলেন, কিন্তু তারপরে লিফটে আটকে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। যারা যারা আত্মীয়রা রয়েছেন, স্বজনরা রয়েছেন, তারা রয়েছেন, পরিবারের সদস্যরা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। প্রাণটা তো ফিরে পাবো না আমার ভাইয়ের। হাত অপারেশন করতে এসেছে, ও লিফটে আটকে, লিফট ম্যান থেকে আরম্ভ করে কেউ ছিল না। না, কেউ ছিল না। ওর খোলার জন্য ও তাহলে বেঁচে যেত যদি লিফটটা খুলতো। লিফটটাই খোলেনি কেউ এসে, সিকিউরিটি নেই, কিচ্ছু নেই। ইতিমধ্যে ট্রমা কেয়ারের সামনে আমরা দেখতে পাচ্ছি সিআরপিএফ মোতায়েন করা হয়েছে, প্রচুর পুলিশ বাহিনী রয়েছে। ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ঘটনায়। কিভাবে মৃত্যু হলো, লিফটে আটকে কিভাবে মৃত্যু হলো এই দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কি করে? সো আই অ্যাকচুয়ালি ওয়ান্টিং আ ডিটেইলড রিপোর্ট ফ্রম দ্য পিডব্লিউডি অফিসিয়ালস এবং যারা লিফটের মেইনটেনেন্সে। সো গিভ মি সাম টাইম, দ্য মোমেন্ট আই এম গেটিং দ্য রিপোর্ট আই উইল শিওরলি। আপনার কাছে লাস্ট অবধি যা খবর, ট্রমা কেয়ারে যে লিফট যেটা বলছিল সেই লিফট ওয়াজ অ্যাক্টিং বলে ওই লিফটটা ওনারা অ্যাক্সেস করেছিলেন। যদি ওই লিফটটা খারাপ থাকতো তাহলে ওই লিফটটা কিন্তু লেখা থাকতো লিফট কাজ করছে না। লিফটম্যান যিনি ছিলেন দায়িত্বে কর্মরত অবস্থায় তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানায়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি কেন সেই সময় লিফটের কাছে ছিলেন না এবং লিফটে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন অন্যান্য রোগীর পরিবার পরিজনেরা। হাসপাতালে ডাক্তার দেখাতে এসে যদি এহেন ঘটনা ঘটে, যদি মৃত্যুর মতো ঘটনা ঘটে, তাহলে হাসপাতালের নিরাপত্তা ঠিক কোথায়, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? আবারও সেই আরজি কর, যে আরজি করে অভয়ার মৃত্যু ঘটেছিল কর্মরত অবস্থায়, তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল, সেই আরজি করে এবার ছেলেকে দেখাতে এসে মৃত্যু হলো বাবার। ইচ্ছা করে মেরে দিয়েছে, ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজি করের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো। খুন করেছে আন্ডার মেনটেনেন্স লিফটে পেশেন্টকে চাপিয়ে খুন করেছে। প্রত্যক্ষ খুনি যদি আরজি করের অথরিটি হয়, পরোক্ষ খুনি নারায়ণ স্বরূপ নিগম আর মমতা ব্যানার্জি, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী। খুনের মামলা হওয়া উচিত। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। ভোট এসে গিয়েছে কোমর বেঁধে ময়দানের সব পক্ষ এবং বিধায়কদের গত 5 বছরের কাজে চুলচেরা বিশ্লেষণ করছি আমরা। আজ নজর রাখবো তৃণমূলের চিকিৎসক বিধায়ক প্রদীপ কুমার বর্মা, তার আসন জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়ির ভোটাররা তারা কি বলছেন, কতটা কাজ হয়েছে শেষ 5 বছরে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি সুকান্তনগর এলাকায়। আমার পিছনে এই সেই তিস্তা নদী। এই তিস্তা এখন এই রকম পরিস্থিতি থাকলেও আর এই কয়েকদিনের মধ্যেই যে বর্ষা নেমে এসছে, প্রায় বর্ষা চলেই এসছে বলতে গেলে, সেই বর্ষায় কিন্তু এই গোটা এলাকা প্লাবিত হয়ে যায়। এবং যেটা দীর্ঘদিনের দাবি ছিল এখানকার মানুষজনের, এখানে একটি প্রোটেকশন বাঁধ দেওয়ার কথা। কিরকম বাঁধ? ঠিক আমার পিছনে এই যে একটি বাঁধ রয়েছে, এই যে এইরকম একটি বাঁধ ঠিক এই পেছনটাতে এইখানে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা আশ্বাসই রয়ে গেছে। বিধায়ক ছিল একবার, আসে বললো এটা কভার্ড হবে, এটা কভার্ড হইলো না, তারপরে এটা বান হবে, বান হলো না, কিছু হইলো না, খালি ভোট দিয়েছে চলে যাচ্ছে, আর কিছু হয় না। এই বাড়িতে জল ঢুকে, তার মধ্যে এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আমার এই নালাটা প্রচুর জল হয়, আর এত অসুবিধা জলের। আগে আমার এই বান উঠতে হয়, বাঁধে থাকতে হয়। প্রচন্ড জলের সমস্যা হয়। তিস্তার জল ঢুকে ভিতরে একদম সবার ঘরে ঘরে জল ঢুকে যায়। আচ্ছা, এই এলাকার মানুষজনের একটা দীর্ঘদিনের দাবি ছিল একটা প্রোটেকশন বাঁধের। হ্যাঁ, সেটা কি হয়েছে? না, সেটা তো এই পাশে হয়নি। আচ্ছা, সেখানে কি বাঁধটা জরুরি? বাঁধটা খুবই জরুরি। করলা নদীকে সংস্কারের দীর্ঘদিনের দাবি জলপাইগুড়ি জেলাবাসী। বলা হয়েছিল যে করলার ড্রেজিং হবে, অর্থাৎ এই করলার থেকে এই যে পলিগুলো পড়ে গেছে সেই পলিগুলো তুলে এই করলাকে ফের তার পুরনো নাব্যতায় ফিরিয়ে নিয়ে আসার একটা উদ্যোগ নেওয়া হবে, এরকম আশ্বাস দেওয়া হয়েছিল। এবং কিন্তু সেই আশ্বাস কিন্তু আশ্বাসই থেকে গেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মণ্ডলঘাট মোড়ের নারায়ণপুর এলাকায়, এবং এই নারায়ণপুর সিপাহীপাড়া যেটাকে বলা হয়, এই এলাকায় এসজেডি এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার 2012 সালে
এই জমিটি অধিগ্রহণ করেছিল। এখানে প্রায় 30 বিঘা জমি রয়েছে এমনটাই বলা হচ্ছে আনুমানিক, এবং এই জমি কিন্তু অধিগ্রহণের পরে পড়েই রয়েছে। এখানে আশ্বাস দেওয়া হয়েছিল যে এখানে টমেটো প্রসেসিং সেন্টার করা হবে এবং বহুমুখী হিমঘর করা হবে, এই ধরনের আশ্বাস কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু সেটার আজ অবধি কোনো বাস্তবে কিচ্ছু রূপ পায়নি। এই গোটা জমিটার ভেতরে কিন্তু প্রায় শতাধিক গাছ ছিল, বড় বড় গাছ ছিল, এবং সেই গাছ কিন্তু কেটে গোটা জমিটাকে একটা মাঠ তৈরি করে নেওয়া হয়েছে, এবং এই মাঠে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে সভাও করেন। কিচ্ছু হয় নাই, হলে জনসাধারণের আমাদের আশেপাশে সবাই ভালো সুযোগ সুবিধা হতো, ব্যবসা হতো, বাণিজ্য হতো, সবাই ভালো চলতে পারতো। কিন্তু বছর বছর আসে, ভাড়া দিয়ে চলে যায়, কিছু করার কোনো প্রোগ্রাম ওদের নাই। কোল্ড স্টোর করার কথা ছিল, যেখানে সবজিগুলো মজুদ থাকবে, ভালো থাকবে। এখানে আচারের ফ্যাক্টরির কথা ছিল, সজের ফ্যাক্টরি করার কথা ছিল, কথা পর্যন্তই শেষ। এটা কোনো কাজের কাজ হয়নি, মানে সাধারণ জনগণকে ভাওতাবাজ দিচ্ছে। এখানে হচ্ছে দিদির প্রোগ্রাম করার জন্য নেওয়া হচ্ছে। প্রতি বছর বিধানসভা লোকসভা ভোটায় দিদি এসে প্রোগ্রাম করে এখানে। আমার উপরে যা দায়িত্ব ছিল, আমার কনস্টিটিউয়েন্সির যে সমস্ত কাজকর্ম ছিল আর কি, আমরা ভেবেছিলাম সেগুলো মোটামুটি সফলভাবে করা গেছে। প্রদীপ কুমার বর্মা ওনার বিধায়ক তহবিল থেকে কোন পানীয় জলের কি কাজ করেছে? উনি বলেছিলেন ড্রেজিং করে করলা নদীর নাব্যতা ফেরাবে, নাব্যতা ফিরিয়েছে? প্রত্যেকটি জায়গায় উনার ব্যর্থতা। উনি শুধু মেলা খেলা আর কিছু জায়গায় কিছু পুজো কমিটির পুজো উদ্বোধন ছাড়া উনি কোনো কাজ করেননি। জলপাইগুড়ি থেকে সুবিরেশ, রিপাবলিক বাংলা। তাহলে তৃণমূলের চিকিৎসক বিধায়ক প্রদীপ কুমার বর্মা কোন কোন বিষয়ে পাশ করলেন, কোন কোন বিষয়ে করলেন ফেল, দেখে নেওয়া যাক এক নজরে বিধায়কের রিপোর্ট কার্ড। ভোটের মুখে বন্ধ হয়ে গেল তৃণমূলের দলীয় কার্যালয় বীরভূমের মোহাম্মদ বাজারে। সেখানে রামপুর অঞ্চলের পার্টি অফিস, সেটা মালিক পক্ষ অর্থাৎ ওই পার্টি অফিসটি, দলীয় কার্যালয়টি যে বাড়িতে ছিল সে বাড়ির মালিক বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দিয়েছে? 20 মাস ধরে ভাড়া বাকি ছিল। দেখুন, রামপুরহাট বিধানসভার এই হচ্ছে রামপুর অঞ্চলের শ্রীকান্তপুর মোড়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয়, এবং বাড়ির যিনি মালিক তিনি জানাচ্ছেন যে এই বাড়িটি প্রথমে কিনে নেওয়ার কথা হয়েছিল তৃণমূল কংগ্রেসের, কিন্তু শেষ পর্যন্ত সেটাই হয়নি। পরে দুপক্ষের মধ্যস্থতা ঠিক হয় যে 500 টাকা করে প্রতি মাসে ভাড়া দেওয়া হবে, কিন্তু 20 মাসের ভাড়া বাকি। আর তার জন্য শেষ পর্যন্ত ঠিক বিধানসভা নির্বাচনের মুখে বন্ধ হয়ে গেল এই রামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়। প্রথমে দাম দর হয়েছিল কেনার জন্য, কিনে নেবো দিয়ে ও বললো যে আমাদের এখন অসুবিধা আছে কাকু, আপনার করে দেবো, ভাড়া দিয়ে দিচ্ছি, আপনি এখন ব্যবহার করুন। ভাড়া আমরা ওই 20 মাসের জন্য ওই 500 টাকা করে 10,000, কিন্তু বললেন টাকাও দিয়ে দিতে পারি আর কি। মানে সে টাকা আপনাকে দেয়নি? 8 লাখ টাকার দাম হয়েছিল ঘটের। হ্যাঁ, আপনাকে টাকা দেয়নি? না, টাকা এখন পাইনি, আপাতত কোনো বন্ধ আছে, মানে সেটা আমি বলেই করেছি। আমি তৃণমূল বলছে যে তারা বাড়ি ভাড়া দিতে পারেনি, সে কারণে আর ওই যিনি বাড়ির মালিক অর্থাৎ গঙ্গাধর বাবুকে আর কোনো রকম কোনো তারা অনুরোধ করতে পারছেন না। দীর্ঘদিন ধরে ভাড়া বাকি রয়েছে। পার্টি অফিস বন্ধ হওয়া কিছু নেই, ব্যাপারটা হচ্ছে যে ওই বাড়িটা আমাদেরই কাপিস্টা অঞ্চলের গঙ্গাধর মণ্ডলের বাড়ি ছিল। আমরা গত লোকসভা নির্বাচনের সময় ওইখানে আমরা বসবো দাঁড়াবো বলে আমরা এটা রুমটা নিই, এবং ওর সঙ্গে একটা দাম দর হয়েছিল, সেই দাম দর আমাদেরকে দিয়ে দেওয়ার কথা ছিল। তো আমরা যে কোনো কারণেই আমরা টাকাটা দিতে পারিনি। আমার গঙ্গাবাবুর সঙ্গে কথা হয়েছে যে আমরা টাকাটা দিয়ে দিলে ও আমাদেরকে চাবি দিয়ে দেবে, আর এও কথা চলছে যে আমাদেরকে আর 1-1.5 মাস 2 মাস সময় দেওয়ার জন্য। তো যাই হোক, বিজেপির কথা বিজেপি বলবে, তাতে আমাদের কিছু যায় আসে না, আমাদের সংগঠন অটুট আছে। বিজেপি বলছে যে আসলে রামপুরহাট বিধানসভা কেন্দ্র, সেখানে প্রার্থী নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে বরাবর 2টি ভাগ ছিল। আশিস ব্যানার্জি যিনি দীর্ঘদিনের বিধায়ক, তিনি যাতে টিকিট না পান, কালীপ্রসাদ ব্যানার্জি যার ব্লক সভাপতি তিনি যাতে টিকিট পান, তার জন্য তার অনুগামীরা তদবির করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আশিস ব্যানার্জি টিকিট পেয়েছেন। আর এই কারণেই কি বন্ধ হয়ে গেল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস? 5 বারের বিধায়কের
যেন টিকিট না পায় আশিস ব্যানার্জি, সেই জন্য উনি দাবেদার ছিল টিকিটে, তো উনি পায়নি। তো সেই জন্য এখন ঘর মালিক ঘরটার তালা মেরে দিয়েছে। এটা গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব। তো কালী ব্যানার্জিকে টিকিট না দিয়ে 5 বারের বিধায়ক, ডেপুটি বিধানসভার ডেপুটি স্পিকার ওনাকে টিকিট দিয়েছে, সেই জন্য ওনার গায়ে জ্বলন। সেই জ্বলনের জন্য উনি পার্টি অফিসে যায়ও না আর ভাড়াও দেয়। ঠিক বিধানসভা নির্বাচনের মুখে দলেরই একাংশ, দলেরই অন্য গোষ্ঠীকে বেকায়দায় ফেলতে প্রশ্ন তুলছে বিজেপি। কিন্তু সব মিলিয়ে এই মুহূর্তে যেটি ভবিতব্য কার্যত বন্ধ হয়ে গেছে। মোহাম্মদবাজারের শ্রীকান্তপুর থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। ভোট আবহে আরো কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে, আরো 1920 কোম্পানি বাহিনী আসছে বাংলায়। মার্চের শেষেই বাংলায় আসছে 300 কোম্পানি বাহিনী। 7ই এপ্রিল আসছে আরো 300 কোম্পানি বাহিনী। 10ই এপ্রিল আরো 300। 13ই এপ্রিল আসছে 277 কোম্পানি বাহিনী। 17ই এপ্রিল 743 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। আগেই 840 কোম্পানি বাহিনী রাজ্যে রয়েছে। ভোটের আগেই রাজ্যে মোট 2400 কোম্পানি বাহিনী আসছে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ভোট আবহে আরো কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে, আরো 1920 কোম্পানি বাহিনী আসছে বাংলায়। মার্চের শেষে বাংলায় আসছে 300 কোম্পানি বাহিনী। 7ই এপ্রিল আসছে আরো 300 কোম্পানি বাহিনী। 10ই এপ্রিল আসছে 300 কোম্পানি। 13ই এপ্রিল আসছে 277 কোম্পানি বাহিনী। 17ই এপ্রিল 743 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। আগেই 480 কোম্পানি বাহিনী রাজ্যে রয়েছে। ভোটের আগেই রাজ্যে মোট 2400 কোম্পানি বাহিনী। ইতিমধ্যে বাহিনীর রুটমার্চ আপনারা বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় দেখতে পাচ্ছেন এবং আগামী আর কয়েকটা দিনে এই ভারী বুটের মার্চ রাস্তায় ঘাটে আরো বাড়তে চলেছে। 7ই এপ্রিল আরো 300 কোম্পানি বাহিনী আছে, তার আগে মার্চের শেষেই বাংলায় আরো 300 কোম্পানি বাহিনী। 7ই এপ্রিল 300, 10ই এপ্রিল 300, 13ই এপ্রিল 277 কোম্পানি বাহিনী। 17ই এপ্রিল 743 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে এবং আগেই 480 কোম্পানি বাহিনী রাজ্যে রয়েছে। ভোটের আগে রাজ্যে মোট 2400 কোম্পানি বাহিনী।